আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা। শেরেবাংলা নগরে মক ভোট পরিদর্শন শেষে জানালেন সিএসি। দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, জানালেন তারেক রহমান। গুরুতর অসুস্থ মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতির খবরে রাষ্ট্রপতির উদ্বেগ। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে এনসিপি নেতারা। খেলাপি ঋণ কমাতে ৫-১০ বছর লাগবে, জানালেন গভর্নর। কারখানা বন্ধ না করে মালিকদের শাস্তির আওতায় আনার পরামর্শ মির্জা ফখরুলের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কার্যকারিতা যাচাই অনুষ্ঠিত মক ভোট পরিদর্শন শেষে তিনি একথা জানান। মক ভোট দেওয়া ভোটাররা জানান, সাধারণ ভোটে সমস্যা না হলেও গণভোট দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। প্রবীণ নাগরিক, শিক্ষার্থী, বস্তিবাসী, তৃতীয় লিঙ্গ ও নির্বাচন কাজে জড়িতরা ছিলেন মক নির্বাচনের ভোটার। জাতীয় নির্বাচনের মতোই নারী পুরুষের জন্য ছিল আলাদা বুথ। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সবই ছিল ভোট কেন্দ্রে। দেশি বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি সাংবাদিকদেরও সরব উপস্থিতি ছিল। ভোটাররা বলেন, প্রতীক দেখে প্রার্থীকে সহজেই ভোট দিতে পেরেছেন তারা। তবে হা না ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের। ফার্স্ট টাইম আসছি আমরা, সামনের বার ভোট দিব, এবার ভোট কিভাবে দিতে হয় আমরা সেটা শিখবো। তো শেখার জন্যই মূলত আসা আমাদের। গণভোটটা কি ওইটা সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তাই আর কি বলতেও পারতেছি না। হ্যাঁ দিলে ভালো হইব, না দিলে ভালো হইব এটা আমি বুঝতেছি না। আর ভোটটা কারে দিব এটা আমি সঠিক আমার মাথায় কাজ করতেছি না। দুপুরে ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সদস্য ও ইসির সিনিয়র সচিব। এ সময় গণভোট দিতে ভোটারদের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, অনুমান নয়, বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। দরকার হলে বাড়ানো হবে কেন্দ্র ও বুথ। আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিং এ কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো। এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। এখন আমাদের টাইম যেটা লাগে সেটা ভিত্তিতে যদি আমাদের বাড়াইতে হয় বাড়াবো, যদি দেখা যায় বুথ বাড়াইতে যদি চলে তাহলে সেটা করবো। এটা অসুবিধা, মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না। তিনি জানান, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন, এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। ভোট কেন্দ্রে যেমন ছিল পুলিশ ও আনসারের সরব উপস্থিতি, একই সাথে কেন্দ্রের বাইরে ছিলেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। দেশের কোনো কোনো স্থানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলেও এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলছেন, তফসিল ঘোষণার পর নির্বাচনের আগে পরে এমনকি নির্বাচনের দিন যে কোনো নাশকতা রুখে দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তারও রয়েছে, কিন্তু অন্য সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং নিয়ন্ত্রণাধীন নয়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসক। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট
সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার দ্রুত রোগ মুক্তির কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো বার্তায় সংকটাপন্ন খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দ্বন্দ্বপ্রাপ্ত শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন তাকে খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। উনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন এত ওই জিনিসটা উনাকে দেখায়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন পায়। সংশোধনের ফলে এনজিও নিবন্ধন আরও সহজ হয়েছে এবং অনুদান ছাড়ের শর্তগুলো শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদান গ্রহণে আর পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না। আইনি আরও অংশীজন বান্ধব করে আপডেট করা হয়েছে। সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে আটক অবশিষ্ট 24 জন প্রবাসী বাংলাদেশের কয়েকদিনের মধ্যেই দেশে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হবে। খেলাপি ঋণ তো কমিয়ে আনতে আরও 5 থেকে 10 বছর সময় লাগবে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক এবং আর্থিক খাতের জন্য যে আইন করা হচ্ছে তার ধারাবাহিকতা রাখতে আগামী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে অর্থনীতিকে গুরুত্ব দিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিন্তে কাজ করছে। 15 বছরে যারা ব্যাংক ডাকাতি ও লুটপাট করেছে তাদের কারখানা বন্ধ না করে মালিকদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের এই 15 বছরে যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। আমাদের বাংলাদেশের ব্যাংকিং খাত কি ধ্বংস হয়ে গেছে? না, হয় নাই। আমাদের ব্যাংকিং সেক্টরে দুটো খাত হয়ে গেছে, একটা হচ্ছে ব্যাডলি গভর্ন ব্যাংকস, আর একটা হচ্ছে ওয়েল গভর্ন ব্যাংকস। কিন্তু যেখানে সমস্যাগুলো আছে সেখানে তো আমাদের হস্তক্ষেপ করতেই হবে। গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য আমাদের অর্ডিন্যান্স আকারে প্রকাশিতও হয়েছে, আবার কিছু পাইপলাইনে আছে। এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করে।
যারা অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে তৎপর বলে জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীতে এক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি কথা বলেন। লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকলে সব শঙ্কা উড়িয়ে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলে আশাবাদ জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট ইমদাদুল্লাহ বাবুর। একসাথে করে দেখছি কারণ ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে তফসিল। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে বিতার্কিকদের যুক্তিতর্কের পর্ব শেষে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রার্থী এবং ভোটার ঐক্যবদ্ধ থাকলে কোনো বিশৃঙ্খলাই নির্বাচন আটকাতে পারবে না। বিএনপি জামাতের যে তর্কাতর্কি বা যে ধরনের কথার বাহাস চলছে, এটি আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনে যেটি ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে না। পাল্টাপাল্টি যে বক্তব্য সেগুলি কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনে আবারও ধর্ম ও কালো টাকার খেলা দেখা যাচ্ছে। নির্বাচনে কালো টাকার যে খেলা, এটা বন্ধ করবার ব্যাপারে দৃশ্যমান কার্যকারী কোনো পদক্ষেপ আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। জরুরিভাবে উদ্যোগ নেওয়া দরকার কিভাবে তারা টাকার খেলাটা তারা বন্ধ করবেন। নির্বাচনের সাম্প্রদায়িকতার ব্যবহার আমরা দেখছি। আমাদের পবিত্র ধর্মবিশ্বাসকে কিভাবে রাজনৈতিকভাবে হাতিয়ারে তৈরি করে একে অপরের বিরুদ্ধে কিভাবে এখানে তৈরি করা হচ্ছে। এ সময় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে সরকারের সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। অনির্বাচিত সরকারকে আরো দীর্ঘদিন যারা দেখতে চান অথবা যাদের হয়তো অন্য কোনো এজেন্ডা আছে, পরাশক্তিগুলো অনেকভাবে তারা তৎপর। বাংলাদেশ নিয়ে অনেকের অনেক ধরনের এজেন্ডা আছে। এই সরকারকে কেউ কেউ আরো অনিশ্চিত সময়ের জন্য ক্ষমতায় রেখে দিতে চান। আমি মনে করি যে সংখ্যায় অনেকগুলো সংখ্যা আছে, আমি রাজনীতি মানুষ হিসেবে সংখ্যা দেখি। আমরা পূর্বের মতো কিন্তু আমাদের ব্যালট বাক্সকে আমরা ধান খেতে পাট খেতে আমরা দেখতে হতে পারে। সে কারণে আমরা মনে করি শুধু বডি ক্যামেরা নয়, আমরা মনে করি সকল অংশীজনের সকল স্টেক হোল্ডারের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই আমরা আমাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য আমরা করে তুলতে পারবো। ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই যখন এক রয়েছে, রাজনৈতিক দলগুলো যখন পতিত সরকারের বিরুদ্ধে এক রয়েছে, তখন কিন্তু এই ধরনের ছোটখাটো জঙ্গি মিছিল বা দুই একটি জায়গায় গাড়িতে আগুন টাগুন দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচনকে কোনোভাবে আর পিছিয়ে দেওয়া সম্ভব হবে না। প্রতিযোগিতায় ঢাকা কলেজকে হারিয়ে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। 1,20,00,000 টাকা দেওয়ার পরও ইতালি না পাঠিয়ে মাদারীপুরের 3 যুবককে লিবিয়ায় আটকে রেখেছে মানব পাচারকারীর দালাল চক্র। মুক্তিপণের জন্য দিন রাত তাদের উপর চালানো হচ্ছে নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরো মোটা অঙ্কের টাকা দাবি করেছে মাফিয়া দালাল চক্রটি। এদিকে বাংলাদেশে থাকা 2 দালাল গা ঢাকা দিয়েছে। অসহায় পরিবারগুলো শিবচর থানায় অভিযোগ দায়েরের পর দালালদের 2 সহযোগীকে আটক করেছে পুলিশ। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। উন্নত জীবন ও পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় ইতালি যাওয়ার স্বপ্ন ছিল শিবচর উপজেলার নাওয়া গ্রামের দিনমজুর আলাউদ্দিন খানের কলেজ পড়ুয়া ছেলে আলমাস খানের। এজন্য তার কাছের আত্মীয় নুরে আলম এবং সেলিম হাওলাদারের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি পৌঁছাতে 17 লাখ টাকার চুক্তি করে সে। একই গ্রামের সবুজ তপাদার এবং সজীব ফরাজিও দালালদের টাকা দেন ইতালি পাড়ি জমাতে। গেল বছর 5 অক্টোবর আলমাস, সবুজ ও সজীব বাড়ি থেকে লিবিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্র তাদের ইতালি পাঠাতে শুরু করে নানা তালবাহানা। 3 যুবকের পরিবারের কাছে আরও টাকা দাবি করে দালালরা। পরে ধাপে ধাপে 3 জনের পরিবার 40 লাখ করে মোট 1,20,00,000 টাকা দেয়। তবুও তাদেরকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আরেকটি দালাল চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। 20 লাখ 1 টাকা কমাইবে না, 1 টাকা কমাইবে না। 3 জনকে জিম্মি করে ওই দালালরা জনপ্রতি আরো 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সাথে 3 যুবকের হাত পা বেঁধে অমানবিক নির্যাতন চালায় তারা। সেই ভিডিও পাঠায় পরিবারের কাছে। 40 লাখ টাকা বাবা দিছি, দেওয়ার পর এই মাস হয়ে গেল 15-16 প্রায় 1.5 বছর, কিন্তু আমার ছেলে পার কর না। আমার ছেলে এমন অবস্থা করছে মারিয়া,
আর কোরবানি করেছে আটক করিয়া নিয়া আমার ছেলে পান পিটাইতে মাইরা ফেলাইতেছে তাকে ছুরি ধইরা টাকা চাইতেছে। আমরা কোথা থেকে টাকা দিব? আমরা জমি ক্ষেত বেচে বিক্রি করে টাকা দিছি, আবার ওই এই টাকা চাইতেছে। আমরা কোথা থেকে এই টাকা বিক্রি করে দিব? আমাকে এমন কোনো কিছু আর নাই। মুক্তিপণের টাকা না দিলে তাদের মেরে ফেলার হুমকিও দেয় দালাল চক্র। উপায় না দেখে নিঃস্ব অসহায় পরিবারগুলো শিবচর থানায় অভিযোগ দায়ের করেছেন। গত মাসের 29 তারিখ থেকে আমার ছেলের কোনো খবর নাই। এই গত পরশুদিন এই ভিডিও পাঠাইছে, আবারও 20 লক্ষ করে টাকা দিতে হবে। এটা বলছে যে মাফিয়ার কাছে বিক্রি করে দিছে ওই দালালে। ধাপে ধাপে টাকা নিয়ে বাবা ওখানে আমাকে পথের ফকির বানাই দিয়েছে বাবা, কিছু নাই। 1.5 বছর যাবত লিবিয়া নিয়ে ওরা আটকেছে। তো এতদিন কথা হয়েছে, কিন্তু প্রায় 1 মাস চলতেছে। 29 তারিখ থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। এ ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় স্থানীয় দালাল নুরে আলম ও সেলিম হাওলাদার। মঙ্গলবার অভিযান চালিয়ে শিবচর থানা পুলিশ তাদের 2 সহযোগীকে আটক করেছে। বাকিদের ধরতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। মামলা হয়েছে, বাকি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সুযোগ পেলে নাগালের মধ্যে আসলেই ধরে ফেলবো ভাই। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন ভাই। লিবিয়ায় বন্দী 3 যুবকের মুক্তি ও দালাল চক্রের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী এবং স্বজনরা। খুব আমার খারাপ লাগতেছে বাবা, বুঝছেন? আমরা তো কেউ সহযোগিতা পাই না, যে ওরে কারে দললে যে সহযোগিতা হইব, কারা সহযোগিতা ওরে করবো, এই মানুষ আমরা পাই না। আমরা হুদা কান্দাকাটি করতে পারি বাবা, আমরা কিছু করতে পারি না। এরকম ভাবে মাফিয়ারা ভিডিও করে পাঠাইছে, যা এরকম ভাবে অত্যাচার করতেছে দেখার মতন না। দালাল চক্রের হাত থেকে শিবচরের এই 3 যুবককে উদ্ধারে সরকারের সহায়তা চেয়েছে স্বজন এবং এলাকাবাসী। সেই সাথে অভিযুক্ত দালালদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরের বিরল উপজেলায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিরল উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ বাদশাহ ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। দোয়া শেষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় লালমনিরহাটেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামারবাড়িতে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট সদর আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উচ্চশিক্ষাকে সহজলভ্য ও সাশ্রয়ী করতে নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য অল্প খরচে মানসম্মত শিক্ষা, কর্মমুখী মানব সম্পদ তৈরি ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এনপিআই ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক ভ্যালেরি অ্যান টেইলর ও এনপিআই ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ ফরহাদ হোসেন। সমাবর্তনে মোট 459 জনকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে 434 জনকে স্নাতক ও 25 জন শিক্ষার্থীকে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এছাড়াও শিক্ষা জীবনে অনন্য কৃতিত্বের জন্য 18 জনের 4 জনকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড, 7 জনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, 6 জনকে ডেন্স অ্যাওয়ার্ড এবং 1 জনকে বিওটি চেয়ারম্যান একাডেমিক এক্সিলেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রাণী স্বাস্থ্য ও উৎপাদনে উদ্ভাবন প্রয়োগ এবং ভবিষ্যৎ ধারা প্রতিপাদ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বহুমাত্রিক বৈজ্ঞানিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর লুৎফর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর
আলিমুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর মাইনুদ্দিন ও উপ-উপাচার্য ডক্টর ফরিদ উদ্দিন খান। বক্তারা গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে প্রাণী সম্পদ খাতের টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জয়পুরহাটে নার্সারিতে শীতকালীন সবজির চারা আবাদ করে লাভবান হচ্ছেন কৃষি উদ্যোক্তারা। এখানকার চারার মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলার সরবরাহ করা হচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে এই চাষ আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। এ বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ধান ও আলু চাষের জন্য বিখ্যাত জয়পুরহাট। চলতি মৌসুমে এই জেলায় ৪,৭৩০ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন জেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তারা। ছোট ছোট নার্সারিতে চাষ করছেন বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, মরিচ, পেঁয়াজ সহ শীতকালীন বিভিন্ন সবজির চারা। পোকার ভেদে বিভিন্ন চারা বিক্রি হচ্ছে ১ থেকে ৫ টাকা পর্যন্ত। এতে বেশ লাভবান হচ্ছেন তারা। বাঁধাকপি বীজ নিতে আসছি, এরা আরো বীজ নিয়ে গেছি, এই জাল ভালো পাইছি, ওই জন্য আবার আসছি। অনেক দূর থেকে আসি চারা লিবা, 2.5 টাকা পিস। আপনার এখান থেকে বীজ ভালো নিয়ে যায়, আবার দরকার পড়লে আবার এসে যাবো। পেঁয়াজের চারা 40 টাকা 50 টাকা সহ। আমি এই ব্যবসাটা বহুদিন ধরে থাকে এ পর্যন্ত চলে আসতেছি। পেঁয়াজের চারা সহ প্রায় 8-10 প্রকার সবজির চারা আমরা তৈরি করি এবং দেশের বিভিন্ন জেলায় এই চারা সরাসরি কৃষক এসে ক্রয় করে আমাদের এখান থেকে। সবজির ফলনের পাশাপাশি চারা উৎপাদন করে কৃষকরা অতিরিক্ত আয় করছেন জানিয়ে তাদের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। সবজির ফলন তো আছে, সেই সাথে এটাও তাদের একটি অতিরিক্ত আয় হিসাবে কাজ করছে এবং তাদের আর্থসামাজিক উন্নতিতে সহযোগিতা করছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষি বিভাগের যাতে সঠিকভাবে চারা উৎপাদন করতে পারে, যাতে চারা গোড়া পচা রোগ না হয়, চারার কোয়ালিটি ভালো থাকে এবং কি কিছু প্রয়োজনীয় পরামর্শ তাদেরকে দিচ্ছি যাতে তারা আরো বেশি করে চারা উৎপাদনে মনোযোগী হয়। সরকারিভাবে সহযোগিতা পেলে মানসম্পন্ন সবজি চারা উৎপাদনের পাশাপাশি বেকারত্ব দূর করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে অর্থ সংবাদ। শ্রমিকদের দৈনিক হাজিরা 700 টাকা ও পে কমিশনের ন্যায় মজুরি কমিশনের সুবিধা প্রদান সহ 4 দফা দাবিতে আগামীকাল থেকে 4 দিনে পর্যায়ক্রমিক কর্মবিরতি ও মানববন্ধনের ঘোষণা দিয়েছেন নাটোর সুগার মিলের শ্রমিক কর্মজীবীরা। সকালে কর্মস্থল ত্যাগ করে মিলের প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শ্রমিকরা। পরে সেখান থেকে কর্মবিরতি সহ প্রাথমিক আন্দোলনের ঘোষণা দেন তারা। নাটোর সুগার মিলের সিবিএ সভাপতি আয়ুব আলী ও সাধারণ সম্পাদক আবু সাইদ সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অভিবাসীদের আশ্রয় আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে আফগানিস্তানের এক অভিবাসী ন্যাশনাল গার্ডের 2 সেনাকে গুলি করে। আহত 2 জনের মধ্যে 1 সেনা মারা যান। এরপরই এই সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তৃতীয় বিশ্বের দেশগুলোর অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার যে ঘোষণা দিয়েছেন ট্রাম্প, তা বাস্তবায়নে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ সংস্থা UNHRC ও মানবাধিকার বিষয়ক অঙ্গ সংস্থা OHCHR। অস্ট্রেলিয়া প্রবাসী লেখক ও রাজনীতিবিদ মুসলিউদ্দিন হাওলাদার আরিফ রচিত অস্ট্রেলিয়ায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে তারেক রহমান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। কারওয়ান বাজারের একটি বেসরকারি ভবনের সেমিনার হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদুলুর রহমান খান। প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতারাও বক্তব্য রাখেন।
এবারে খেলার খবর। ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-20 ম্যাচ হেরে ইতোমধ্যেই ব্যাকফুটে বাংলাদেশ। ফিল সিমসের শিষ্যদের লক্ষ্য এবার দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে ফেরা। শক্তির বিচারে আইরিশদের চেয়ে টাইগাররা এগিয়ে থাকলেও মাঠের খেলায় তা প্রমাণ করতে পারছে না। এছাড়া টি-20 ফরম্যাটই যেন তাদের কাছে এক গোলকধাঁধা। তবে যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে লিটন তাওহিদের। এদিকে 1-0 এগিয়ে থাকা আয়ারল্যান্ডও চাইবে টেস্ট পরাজয়ে প্রতিশোধ নিতে এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ জিততে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। স্প্যানিশ লা লিগায় এলচেকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের 7ম স্থানে উঠে এলো গেটাফে। নিজেদের মাঠ স্তাদিও কোলিসিয়ামে গোলশূন্য অবস্থানেই খেলার প্রথমার্ধ শেষ করে হোসে ব্রডালসের দল গেটাফে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে তারা। অবশেষে খেলার 56 মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার মাউরো আরাম্মারি যে গোলটি করেন তাতে নিশ্চিত হয় গেটাফের জয়। এতে 14 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে গেটাফে উঠে এলো পয়েন্ট টেবিলের 7মে। আর সমান ম্যাচে 16 পয়েন্ট পাওয়া এলচে নেমে গেল দ্বাদশ স্থানে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা। শেরেবাংলা নগরে মক ভোট পরিদর্শন শেষে জানালেন সিএসসি। দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয় জানালেন তারেক রহমান। গুরুতর অসুস্থ মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতির খবরে রাষ্ট্রপতির উদ্বেগ। খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে এনসিপি নেতারা। খেলাপি ঋণ কমাতে 5 থেকে 10 বছর লাগবে জানালেন গভর্নর। কারখানা বন্ধ না করে মালিকদের শাস্তির আওতায় আনার পরামর্শ মির্জা ফখরুলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।